হাই, আমি অগ্নিমিত্রা পল। ছোটবেলাটা কেটেছে আসানসোলে। তখন রেডিওটাই ছিল একমাত্র এন্টারটেইনমেন্ট। যাদবপুরে MBA করার সময় প্রথম ইউনিভার্সিটিতে আসা। আজ রেডিও জেউতে এসে ভীষণ নস্টালজিক লাগছে। রেডিও জেউ অন্যরকম কমিউনিটি রেডিও, যেখানে অনুষ্ঠান হয় মাইকেল অ্যাঞ্জেলোর মতো মানুষকে নিয়ে। জামদানি শাড়ি থেকে বইয়ের প্রচ্ছদ সবই এখানে আলোচনার বিষয়। সিনেমার পোস্টার নিয়ে যে অনুষ্ঠান হতে পারে ভাবতেই পারিনি। ভেবেছি রেডিও জেউতে শোনার পর। আমি শুনি, আপনারাও শুনুন 90.8 কমিউনিটি রেডিও জেউ। জাস্ট লিসেন, শুনতে থাকুন। নমস্কার, শুনছেন কমিউনিটি রেডিও জেউ 90.8 মেগাহার্জ। আপনাদের সঙ্গে মুখোমুখি অনুষ্ঠান নিয়ে রয়েছি আমি সত্যজিৎ। আর আজকে মুখোমুখি রয়েছি শতরূপা সান্যালের। শতরূপাদি, স্বাগত তোমাকে। পরিচালক শতরূপা সান্যাল, এটা আর বলিনি শুরুতে, কারণ সবাই জানে সেটা। এবং এছাড়াও তোমার আরও অনেক পরিচয় আছে, আমি সেগুলি জানবো। কিন্তু কেমন আছো একটু বলো। সত্যি কথা বলতে কি ভালো নেই গো। হ্যাঁ, শরীরে মনে এমনি ঠিক আছি, সুস্থ আছি, কিন্তু চতুর্দিকে সারা বিশ্বের ঘটনা, দেশের, শহরের, আমার মনে হচ্ছে যেন আমি এই সময়টা থেকে পালিয়ে যেতে পারলে ভালো থাকতাম। তোমরা এটা বললে তাহলে মানে এখনকার প্রজন্মের একেবারে যারা নতুন, তারা কি বলবে? এখনকার প্রজন্ম, তারা তো লড়াই দেখেনি, তারা তো না দেখেছে। আমরাও স্বাধীনতা সংগ্রাম দেখিনি, শুনেছিলাম, তার কিছুটা উত্তাপ আমরা পুইয়েছিলাম। আমি ধরো 70-71 সালে আমি ক্লাস 3-4-এ পড়তাম। সেই সময় পৃথিবীটা একরকম ছিল। চোখ খুলে আমি কিন্তু প্রতিবাদ দেখেছি, ভদ্রতাও দেখেছি, গণটোকাটুকিও দেখেছি, আবার ভিয়েতনামের যুদ্ধ দেখেছি, যেখানে অল্প বয়সে ছেলেমেয়েরা লড়াই করছে স্বাধীনতার জন্যে। আবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেছি, যে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় মানে যারা সৈনিক ছিলেন তারা সবাই অল্প বয়সী ছেলেমেয়েরা ছিলেন। এবং সেই সময় ধরে নাও, ভুল হোক ঠিক হোক, 70-এর দশকে মুক্তির দশক করবার জন্যে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন তারা বড় অংশ ছিল ছাত্রছাত্রী। সুতরাং আমি এমন উত্তপ্ত এবং উত্তুঙ্গ যৌবন দেখে বড় হয়েছি। আজকের যে প্রজন্মকে আমি দেখি, তারা যে সময়টার ভেতর দিয়ে যাচ্ছে, আমি সত্যি সত্যিই বুঝতে পারি না আমাদের দেশের ছেলেমেয়েরা এই সময়টার যে কি বলবো, তার যে বিষ, সেটাকে আদৌ তারা বুঝতে পারছেন কিনা, এটা আমার কাছে একটা প্রশ্ন। কারণ আমাদের দেশের যে ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পান বা উচ্চশিক্ষার সুযোগ পান, তারা তো সত্যি কথা বলতে গেলে একটা খুব বড় পিরামিডের শুধু ওপরের অংশটুকুনি, একটা বড় অংশ বা বৃহত্তম অংশ যেটা, তারা হচ্ছে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত। যে ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পাচ্ছেন, তাদের মধ্যে আবার একটা বড় অংশ যারা মেধাবী, যারা প্রতিভাবান, তারা দেশ ছেড়ে চলে যাচ্ছেন, বড় চাকরি করছেন, কর্পোরেটের হয়ে তারা সেবা দিচ্ছেন। পড়ে রইল যারা, তারা কি দেশটাকে ভালোবাসে, জানে এই দেশটার সত্যি সত্যি ঐতিহ্য কী, বা এই দেশের মানুষের আসলে অসুবিধাটা কোথায়, কেন সে এত বড় একটা মানে জনশক্তি নিয়েও পৃথিবীতে জনবিস্ফোরণের একটা জায়গায় আমরা পৌঁছেছি। কিন্তু দেখো, অজস্র জায়গায় কোয়ালিটি অফ লাইফ চিন্তা করে দেখো কোথায়। এখনও মানুষ না খেতে পেয়ে মরছে, এখনও মানুষ খেয়েই করে মরছে, চাকরি নেই, বাকরি নেই, ইন্ডাস্ট্রি নেই। এরকম একটা পরিস্থিতি আসবে, খুব কষ্টকর, মানে ভাবতে খারাপ লাগে। সেই সমস্ত জায়গা থেকে আমার মনে হয় আজকের যে যৌবন, একদিকে সুযোগ সন্ধানী কথাটা বলা ঠিক নয়, সুযোগ পেলে নিশ্চয়ই মানুষ নেবে, কিন্তু তারা যেমন দুধ মধুর দেশে চলে যাচ্ছেন, আবার একটা বৃহত্তর অংশ যারা ড্রাগ বা অন্য ধরনের অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ছেন, একটা বড় অংশ যারা মানে কাজ নেই, বেকার। সুতরাং তাদেরকে কনফিউজ করা, তাদের বিপথে নিয়ে যাওয়ার সুযোগটা অনেক বেশি। সেই সুযোগটা হচ্ছে, এবং রাজনীতিগতভাবে একটা সত্যি কথা বলতে কি, মানে আমরা বুঝতে পারছি না, দিশাহীন একটা জায়গা। এখানে যুব সমাজ সত্যি সত্যি যে জায়গায় দাঁড়িয়ে আছে, তাদের আমি দোষও দিতে পারি না, তারা তো দেখেইনি কিছু।
আচ্ছা, আমি এবার একটু তুমি এখনকার কথা যেমন বলছো, এখনকার প্রজন্মর সঙ্গে তোমার কথা বলছিলে যেরকম, আমি একটু তোমার ব্যক্তিগত ছোটবেলায় যদি তোমাকে নিয়ে যাই, যে সেই ছোটবেলায় যেরকম উত্তপ্ত পরিস্থিতি তুমি দেখেছো, সেরকমই তোমার একটা নিজস্ব ছোটবেলাও ছিল, ছেলেবেলাও ছিল, একটা পরিবার, সেখানে বড় হওয়া, সেটা কেমন ছিল সেটা যদি বলো। আমি না একটা ছোট পরিবারেই বড় হয়েছি, মানে আমার বাবা মা, আমরা 3 ভাই বোন। আমার বাবা স্কটিশ চার্চ কলেজের অধ্যাপক ছিলেন, এবং যখন এই নকশাল পিরিয়ডে যখন হস্টেলগুলোর কেউ দায়িত্ব নিচ্ছিল না, কারণ স্কটিশ চার্চ কলেজ ছিল সেই সমস্ত মানে উন্মত্ততার একটা কেন্দ্র আর কি বলতে পারো। তো সেই সময় কেউ দায়িত্ব নিচ্ছিল না, যখন আমার বাবা সেই সময় সব হস্টেলগুলোর দায়িত্ব নেন, এবং অগিলভি হস্টেলে তিনি সুপারিনটেন্ডেন্ট হয়ে আসেন। আমরা তখন খুব ছোট ছোট। তো আমার মা সাউথ পয়েন্টে পড়াতেন, শিক্ষিকা ছিলেন, মানে একটা শিক্ষকতার বাড়ি, মানে বুঝতেই পারছো। সুতরাং মানে সবসময় মাস্টারই আমাদের উপরে চলবে, কিন্তু সেটা ছিল না। আমরা সম্পূর্ণ একটা মুক্ত পাখির মতন বড় হয়েছি। কিরকম, একটা হচ্ছে একেবারে একটা খ্রিশ্চান মানে খ্রিস্টীয় পরিমণ্ডলে চলে এলাম আমরা, মানে ওই 70-71 সালে যখন আমরা চলে এলাম। ওইখানে স্কটিশ চার্চ কলেজ, সেন্ট মার্গারেট স্কুল যেখানে আমি পড়লাম, এবং ওইখানে বড়দিন, ওখানে নববর্ষ বা যে ধরনের অনুষ্ঠান বা যেগুলো হতো সেইগুলোর ভেতরে না অদ্ভুত একটা শৃঙ্খলার ব্যাপার ছিল, এবং সেই সঙ্গে সঙ্গে ছিল ঈশ্বরের বিশ্বাস। এবং আমি ছোটবেলা থেকে এইটা বিশ্বাস করতে করতে বড় হলাম। বিশেষ করে আমার স্কুলের প্রভাব আমার উপর খুব ছিল, যে প্রার্থনার খুব জোর আছে, এবং প্রার্থনা করলে মানুষ পায়, যেখানে পৌঁছতে চাইছে সেটা হতে পারে। আর সেই জায়গা থেকে আমার মা অসম্ভব কল্যাণময়ী ছিলেন। তার মানে কল্যাণ হাতে স্পর্শ এবং তার যে মানে ওই উদার মানসিকতা, এটার কথা শুধু আমি একা নয়, মানে বহু মানুষ শতমুখে বলেন। কারণ সেই সময় যখন বাংলাদেশের যুদ্ধ চলছে, আমরা তো ছোট, আমরা তো বুঝি না, কিন্তু দেখছি যে আমাদের বাড়িতে বহু মানুষ সেই সময়, বহু ইন্টেলেকচুয়ালরা তারা আশ্রয় নিয়েছিলেন, এবং অনেকে আত্মগোপনও করেছিলেন। আমার মা একজন স্কুল শিক্ষিকা, কতটুকুনি বা বেতন ছিল, কিন্তু মানে শীতের রাত্রিরে তিনি তার নিজের লেপ কম্বল তো দিয়েই দিলেন। শুধু আমার মনে আছে যে শীতের মধ্যে আমার মা বহু পুরনো একটা ওভারকোট গায়ে দিয়ে মা শুয়ে আছেন, ঘুমোচ্ছেন আর কি। বাকি সব কিছু বাইরের ঘরে, এবং আমাদের যে বড় বড় ঘরগুলো ছিল সেখানে সমস্ত লোকেদেরকে দিয়ে দেওয়া হয়েছে। পাঁজা পাঁজা রুটি তৈরি হচ্ছে তাদের জন্যে। তো এইগুলো মানে এটা ছিল আমার ছোটবেলায় দেখা। আর যে স্কুলের যে মানে যে আনন্দময় পরিবেশটা ছিল, আমি জানি না এখনকার বাচ্চারা সেগুলো পায় কি না, কারণ আমাদের পড়াশোনায় কোনো চাপ ছিল না। এবং সত্যি কথা বলতে কি, আমার বাবাও মানে সেই সময় তিনি পিস মুভমেন্টের সঙ্গে ছিলেন, এবং মানে ডাইহার্ট তিনি বিশ্বাস করতেন মানুষের মুক্তির যে স্বপ্ন সেখানে। এবং সেইখান থেকেই আমার বাবাকে আমরা খুব কম পেতাম, কিন্তু যতটুকুনি পেতাম সেটা খুবই মানে বড় করে পাওয়া। মানে একটা যেমন ছোট্ট ঘটনা আমি তোমায় বলি, তখন খুব লোডশেডিং হতো তখন, হ্যাঁ, মানে ব্ল্যাক আউট হয়ে যেত। ছোট তখন আমরা, মানে যুদ্ধ চলছে তো মানে বাংলাদেশে, মানে তখন বাংলাদেশ হয়নি আর কি, হবে। তো সেই সময় একদিন মনে পড়ে, বেশ ঝড় জলের দিন, কারেন্ট চলে গেছে, মানে ব্ল্যাক আউট, ওই সময়টা সব বন্ধ রাখা হয়, এবং সমস্ত জানলায় না, সমস্ত কাঁচের জানলায় খবরের কাগজ টাগজ দিয়ে আটকে দেওয়া হয়েছে, যাতে মানে বোমারু বিমান ওখান থেকে গেলেও যাতে এখানে শহর আছে এবং মানুষ আছে বুঝতে না পারে। হ্যাঁ, তো আমার বাবাকে সেদিন আমরা পেয়েছিলাম। তো সেই দিনকে আমার এখনও মনে পড়ে যে বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডার দিনও তখন, হ্যাঁ, মানে অন্ধকার। স্বাভাবিকভাবেই আমরা তখন চাইছি আমার বাবা আমাদের কাছে যখন আছেন আমরা একটা গল্প শুনি, এবং ভূতের গল্প শুনি। আমার বাবা সেদিন আমাদেরকে শুনিয়েছিলেন শাহনামার গল্প, যেটা হচ্ছে সোহরাব রুস্তামের গল্প। গল্পের শেষে যখন রুস্তাম নিজের ছেলেকে মানে হত্যা করেছেন যুদ্ধক্ষেত্রে, এবং সেখানে বলছে, সোহরাব বলছে যে তুমি যেই হও না কেন, আমার বাবা তোমাকে ঠিক খুঁজে বার করবে। তুমি যদি গ্রহ নক্ষত্রের পেছনেও চলে যাও, তুমি যদি সমুদ্রের অতলেও তলিয়ে যাও, কিন্তু আমার বাবা তোমাকে ঠিক বার করবে, কারণ তুমি আমায় মেরেছো। তখন রুস্তাম জিজ্ঞেস করছেন যে কে তোমার বাবা? তখন সোহরাব উত্তর দিয়েছিলেন, আমার বাবা ভুবন বিজয়ী বীর রুস্তাম। তখন আমি কত ছোট, কিন্তু আমার বাবা ভুবন বিজয়ী বীর রুস্তাম, এই কথাটা যে আমার বাবা সেদিন বলেছিলেন, এটা আমি ধরো আজকে এত বছর বয়সেও ভুলিনি। এইভাবে আমার বাবাকে আমাদের মানে
ধরো আমি ছোটোবেলায় বানিয়ে বানিয়ে কবিতা লিখতাম, বানিয়ে বানিয়ে গান গাইতাম, নাটক বানাতাম, আমার সব বন্ধুবান্ধব জুটিয়ে নিয়ে এসে নাটক করা হতো এবং ফাংশন লেগেই আছে। সেই রকম একটা মানে সবসময় আনন্দ। পর 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 এটা কেউ কখনো করতেন না, কিন্তু আমরা পড়তাম, রেজাল্টও ভালো হতো। শুধু অঙ্কটাতে আমি ভীষণ কাঁচা ছিলাম। যখন অনেকটা বড়, আমি যখন ধরো ক্লাস 7-8 পড়ি, এবং তখন পড়াশোনার চেয়েও বেশি মানে এইসব ব্যাপারে আমার আগ্রহ বেশি। নাচ করছি, গান করছি, নাটক করছি, খেলনা বানাচ্ছি, বন্ধুদের নিয়ে জুটিয়ে নিয়ে ফাংশন করছি। তখন আমার বাবা একবার বলেছিলেন, অঙ্কতে আমি খুবই খারাপ করেছিলাম, আমি ফেল করেছিলাম। তখন বলেছিলেন যে তুই বড় হয়ে ঝুড়ি বুনবি। তো মানে ঝুড়ি বোনাটা যে খুব মানে সম্মানের কাজ না, সেটা বুঝেছিলাম আর কি ছোটবেলায়। কিন্তু যাই হোক, তারপরে মানে ওই জন্য পড়াশোনার প্রতি ভালোবাসাটাও যেমন রয়েছে, প্রচুর বইপত্র বাড়িতে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, আমার বাবা না কখনো, বাবা এবং মা দুজনেই আমাদের বাড়িতে ভূতের বই, ডিটেকটিভ বই, রহস্য রোমাঞ্চ এগুলো ঢুকবে না। আর সবার বাড়িতে সব বন্ধুরা দেখি তারা সব এটা ওটা পড়ছে, তখন আমরা লাইব্রেরি থেকে এনে এনে পড়তে শুরু করলাম। আমার বাবা বলতেন যে শিশুদের নাকি কল্পনার যে প্রসারতা সেটা কমে যায় যদি এই ধরনের গল্প তাদের দেওয়া হয়, বরং তারা রূপকথার গল্প পড়ুক, এমনি গল্প পড়ুক, কবিতা পড়ুক ইত্যাদি প্রভৃতি। তো যাই হোক, এখন জানো এই বয়সে পৌঁছে বুঝতে পারি যে আমার বাবার শিক্ষাটা না ঠিক ছিল। মানে আমাদের যে সমস্ত, আমি লাইব্রেরি থেকে তো নিয়ে আসতাম চোরাগোপ্তা, এবং যে সমস্ত বই পড়া নিষেধ ছিল সেগুলো একটু বেশি বেশি করে নিয়ে আসতাম। ওটার প্রতি আগ্রহ বেশি ছিল বোধহয়, আরো নিষিদ্ধ, হ্যাঁ এমনি আগ্রহ থাকে। তবে কি বলতো, মানে খুব আনন্দে, যেটা বললাম একদম একটা ফ্রি বার্ডের মতন, মুক্ত পাখির মতন আমার ছোটবেলাটা ছিল। আচ্ছা, এবার এই ছোটবেলার থেকে এবার একটু বড়বেলায় যাব, সময় একটা বিরতির, কিন্তু বিরতির আগে একটু শুনবো যে সিনেমার প্রতি ভালোবাসা বা সিনেমা তৈরি করব, এই ভালোবাসাটা কি ছোটবেলায় ছিল নাকি এটা অনেক পরে এসছে? এটা ডেফিনেটলি অনেক পরে এসছে, কারণ সিনেমাটা যে তৈরি করা যায়, যে পরিবারের ভেতরে কেউ কখনো মানে একটা থিয়েটারে পর্যন্ত অভিনয় করেনি, সেখানে সিনেমাতে অভিনয় করা বা তৈরি করতে যাওয়া, এটা ভাবনার একটু বাইরেই ছিল। কারণ আমাদের না পরিবারে ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, শিক্ষক, তার বাইরে আর কিছু ভাবনা ছিল না। তা আমি বরাবরই এমনি আমাদের পরিবার থেকে দলছুট আর কি। তো যখন আমি ভেটেনারি পড়ছি, আমি তো ভেটেনারি পড়তে গেলাম, আমি খুব পশু পাখি খুব ভালোবাসি, আমি দেখেছি সেটা, তোমার ফেসবুক দেখলেও বোঝা যায়। তো আমি যখন পড়তে যাই সেই সময় আমার তার আগে আমি না নিয়মিতভাবে আমার সুযোগ হয়েছিল, আমি আইজেনস্টাইন, পুদভকিন, দভজেঙ্কো বা এইদের সমস্ত ছবিগুলো আমি দেখেছি, মানে ভালো ভালো ছবি দেখার সুযোগ হয়েছে যখন ছোট, জানিও না। ঢোলের রাজা বলে একটা দারুণ ছবি দেখেছিলাম, অনেক পরে জেনেছি সেটা বুদ্ধদেব দাশগুপ্তের ছবি, কিন্তু আমার তখন ছিল না। ক্ষীরোদ নট্টের উপর একটা ডকুমেন্টারি, পথের পাঁচালী দেখেছি। এইরকম মানে একটা কালো সাদা ছবিটা দেখতে দেখতে বুকের ভেতরে কীরকম মোচড় হচ্ছে, কষ্ট হচ্ছে ভীষণভাবে। অথচ এটা তো সিনেমা নয়। সিনেমা বলতে যেসব পোস্টার চতুর্দিকে দেখি, হ্যাঁ মানে রং চঙে মোটা মোটা রঙে সমস্ত, তখন পোস্টার তো এরকম ডিজিটাল হতো না, তখন তো আঁকা হতো, সেই সব দেখতাম। আর পোস্টার দেখে পোস্টার মুখস্থ করা আমার ছোটোবেলা থেকে খুব একটা মানে নেশার মতন। তো সেইগুলো দেখতে দেখতে না আমার সিনেমার প্রতি একটা ভীষণ ভালোবাসা তৈরি হয়েছিল, কিন্তু তখনও কিন্তু এই শয়নে স্বপনে নিঃশ্বাসে প্রশ্বাসে ফিল্ম এটা তখনও হয়নি। আমি যখন 85 সালে কলেজে পড়ি, সেই সময় আমার একটা ছবিতে অভিনয় করার সুযোগ আসে। তো সেই ছবিতে অভিনয় করতে করতে না আমি তো আমার অভিনেতা হিসেবে যেটুকুনি দায়িত্ব সেটা তো পালন করছিলামই, কিন্তু তার স্ক্রিপ্ট, তার শর্ট ডিভিশন, কোথায় কাটা হচ্ছে, কোথায় নেওয়া হচ্ছে, এই জিনিসগুলো না আমার খুব ভীষণ একটা আগ্রহ তৈরি করছিল। আগ্রহ মানে এটা অ্যাডভেঞ্চারের মতো। এটা হতে হতে যখন মনে হল, তখন তো আমি অলরেডি তখন আমি ভেটেনারি পড়তে ঢুকে গেছি, একটা মানে টেকনিক্যাল কোর্স, মানে ন্যাচারালি বুঝতেই পারছো তার চাপ আছে, পড়াশোনার চাপ থাকে। কিন্তু ওই সময়টাই বোধহয় মানে নির্ধারণ করে দিয়েছিল আমার যাত্রাপথটা। 87 সালে আমি পাশ করলাম। তারপরে আমি ছবির একটা মানে কি বলবো প্রশিক্ষণের ভেতর ঢুকে গেলাম। প্রশিক্ষণের ভেতর যে ঢুকলাম, তখন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুই করতাম, কিন্তু তখনও আমি এটা ভাবিনি যে আমি নিজে কখনো মানে ফ্লোরে দাঁড়িয়ে স্টার্ট ক্যামেরা অ্যাকশন বলবো। এরপরে 10টা বছর কেটে গেছে, বুঝতে পেরেছো? মানে ওটা আমি বলছি 87 সাল আর 97 সাল, 10 বছর আমার কিন্তু শিক্ষানবিশী ছিল। আর ঠিক 10 বছর পর তারপর লাইট ক্যামেরা অ্যাকশন কিভাবে শুরু হলো আমরা জানবো একটু বিরতির পর। নিচে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি এক্ষুনি।
আপনারা শুনছেন Community Radio JU at 90.8 MHz. At 90.8 MHz. Community Radio JU 90.8 মেগাহার্টজ। শুভ নববর্ষ। ভালো থেকো ঘর দরজা উঠোন, ভালো থেকো ভাই, ভালো থেকো বোন, ভালো থেকো তরু মহিরুহ ঘাস, নদী সমুদ্র আকাশ বাতাস, ভালো থেকো গ্রাম গঞ্জ শহর, দিবস রাতের 4টি প্রহর, ভালো থেকো গ্রহ তারামণ্ডল, সবুজ পৃথিবী বৃষ্টির জল, ভালো থেকো প্রেম ভালোবাসা প্রীতি, গত বছরের মধুময় স্মৃতি, ভালো থেকো সুর তাল লয় গান, অঙ্ক ভূগোল জ্ঞান বিজ্ঞান, ভালো থেকো সবাই, যেতে যেতে এই কামনা জানাই। ভালো থাকা নিয়ে আজকের আমাদের মুখোমুখি শতরূপা সান্যাল। শতরূপাদি, আমরা বিরতির আগে শুনছিলাম ছোটোবেলাটায় ভালো মন্দ মিশিয়ে একটা ছোটোবেলা, তারপর একটু যখন বড় হলে তখন সিনেমার প্রতি একটা ভালোবাসা এবং লাইট ক্যামেরা অ্যাকশন বলবে, ঠিক এই মুহূর্তে আমরা থেমেছিলাম বিরতিতে যাওয়ার আগে। এবার বলো তারপর কীভাবে শুরু হলো পথ চলা? তারপরে অ্যাকচুয়ালি 97 সালে তখন আমার 2টো সন্তানও হয়ে গেছে, বাচ্চারা খুব ছোট। সেই সময় আমি একদম নিজের মতন করে স্বাধীনভাবে আমি চলতে শুরু করলাম এবং তখন এই ছবি করার ব্যাপারটা না আমার কাছে একটা কাইন্ড অফ বলতে পারো লটারির মতন, মানে একটা আশ্চর্যজনক, এটা হওয়ার কথাই নয়। আমি একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম যিনি একটা ছবির আগে একটা প্রযোজনা করতে গিয়ে তার প্রচুর টাকা পয়সা ঢুকে গিয়েছিল এবং তিনি সেই বিষয়টা নিয়ে আমার কাছে কিছু জানতে চাইছিলেন যে একটা ছবি করতে গেলে কীরকম খরচা লাগে কী বৃত্তান্ত। তিনি কিন্তু ছবির এস্থেটিক দিক নিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করেননি এবং তখন কথায় কথায় তিনি আমায় একটা কথা বলেছিলেন যে আমি একটা অল্প বাজেটের একটা ছবি করার যদি প্রপোজাল পাই, আমার একটা অল্প বাজেটে ছবি করার ইচ্ছে আছে। তখন আমি তাকে বলি যে আমার কাছে কিছু ভাবনা চিন্তা আছে, আমি আপনাকে কি শেয়ার করতে পারি? তো তিনি বললেন যে হ্যাঁ, ওয়াই নট, আপনি পাঠান। এবং বিশ্বাস করো তার মোটামুটি 2 মাসের মধ্যে আমি একটা আমার নিজেরই লেখা একটা গল্পের একটা ছোট্ট খসড়া পাঠাই এবং বলি যে এরকম বেশি কাস্টিং নেই, এটা মোটামুটি এরকম একটা বাজেটের মধ্যে হবে। এবং তারা আসলে তাদের একটা 3 জনের গ্রুপ ছিল, তারা এটা অ্যাপ্রুভ করলেন এবং পুজোর পরপর তারা আমাকে জানালেন যে হ্যাঁ এই ছবিটা করা হবে। সেই ছবি অনু। এবং সেই ছবি ভাবো প্রথম ছবি আমাকে শতরূপা সান্যাল হিসেবে যারা ফিল্মের বোদ্ধা দর্শক বা যারা ফিল্ম ভালোবাসেন, বোদ্ধা কথাটা বললে হয়তো একটু ভারী লাগে, যারা ফিল্ম ভালোবাসেন তারা কিন্তু আমাকে ফিল্ম মেকার হিসেবে প্রথম ছবিতে অ্যাকসেপ্ট করে নিলেন। সেকেন্ডলি যেটা বলি সেটা হচ্ছে একটা বড় ইউনিট, একটা বড় ছবি বড় ইউনিট, তাতে বাবার বয়সী ক্যামেরাম্যান থেকে শুরু করে একেবারে জুনিয়র লেভেলের সমস্ত আর্ট টেকনিশিয়ান। কিন্তু ফ্লোরে গিয়ে তুমি যখন দাঁড়াচ্ছ তখন তোমাকে তারা একটা জাহাজের মতন, তো তোমার ক্যাপ্টেন্সি তারা মেনে নিচ্ছে কিনা, তুমি ডান দিকে যেতে বলে তারা ডান দিকে যাবে, তুমি ওপর দিকে তাকাতে বলে তারা ওপর দিকে তাকাবে, এইরকম একটা ব্যাপার। তো সেইটে প্রথম দিনেই আমার গোটা টিম আমাকে কিন্তু ক্যাপ্টেন হিসেবে অ্যাকসেপ্ট করে নিল, যেটা আমার কাছে একটা বিরাট কনফিডেন্সও দিয়েছিল বটে। কারণ প্রত্যেকেই আমরা একটা জিনিস বুঝতে পেরেছিলাম, আমরা একটা কিন্তু ভালো ছবি করতে চলেছি। এই যে একটা সবার ফেলো ফিলিং, এটা আমাকে তো সমৃদ্ধ করেছিল তো বটেই, সেটা আমাকে আজও সমৃদ্ধ করে। এবং সেই ছবিটা হবার পরে ছবি ইন্ডিয়ান প্যানোরামায় গেল, বিভিন্ন জায়গাতে গেল, অনেক পুরস্কার পেল। পুরস্কার সবই যে আমি পেয়েছিলাম এমনটা নয়, ইন্দ্রাণী হালদার পুরস্কার পেয়েছিল, হৈমন্তী শুক্লা পুরস্কার পেয়েছিলেন, এরকম আর কি আলাদা আলাদা করে। ছবিতে গান আমি লিখেছিলাম, গানে সুর করেছিলাম, টোটাল ছবির মিউজিক ডিরেকশন করেছিলাম, স্ক্রিপ্ট লিখেছিলাম, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যেমন হয় আর কি, সমস্ত কিছু। তো সেইটে আমার স্বপ্ন সত্যি করেছিল। কিন্তু এটাও সত্যি কথা তোমায় বলি যে ছবি করতে করতে আমার এটাও মনে হয়েছিল, কারণ আমি ছবি করার সঙ্গে যেহেতু ছিলাম 10 বছর, তার আগে আমি এটা জানতাম যে ছবি করাটা সত্যি খুব কঠিন এবং তোমার কাছে একটা সুযোগ এসছে তোমার কাছে আরেকটা সুযোগ নাও আসতে পারে। ঠিক সেই কারণেই তুমি দেখবে অনুতে না আমার যেন ভেতরে যত চাপা কথা ছিল যেগুলো আমি বলতে চাই সব কথা যেন আমার বাবা অনেক সময় ছবিটা দেখতে বাবু তোর ছবিতে এত কথা কেন, এত কথা। হ্যাঁ, ছবিতে আসলে আমার তখন মনে হচ্ছে যদি আমি আরেকবার কথা বলার সুযোগ না পাই, সুতরাং যত কথা আছে আমি সব কথাই প্রায় বলতে চেয়েছিলাম, এই আর কি।
আচ্ছা, এরপর আমি একটু জানবো যে এখন তোমাকে আমরা আর কীভাবে পাচ্ছি বা কীভাবে পাবো সেই দিকটা যাবো, কিন্তু তার আগে আমি আরেকটা দিক ধরবো যে তুমি বললে যে 87 সাল নাগাদ তুমি যখন শুরু করছো, তোমার দুটো সন্তান ছোট ছোট, এখন তারা মোটামুটি বড় হয়ে গেছে এবং তাদের মধ্যে একজন তো বেশ ফেমাস, হ্যাঁ, রীতা ভরির কথা বলছে। তার কথা একটু বলো যে এখন কোন পরিচয়টা বেশি ভালো লাগে, যে অভিনেত্রীর মা হিসেবে বেশি ভালো লাগে নাকি মানে তুমি নিজে পরিচালিকা হিসেবে নিজে বেশি ভালো লাগে? সত্যি কথা বলতে কি জানো তো, অভিনেত্রীর মা হিসেবে পরিচয়টা ঠিক আছে, আনন্দ দেয়, কিন্তু আমি নিজেও জানি অভিনেত্রীর মানে কি বলবো, তাদের যে কাজের সময় বা তাদের এই খ্যাতির সময় বা এই জায়গাটা, এটা খুব সীমিত। আমি নিজে পছন্দ করি আমাকে ব্যক্তি শতরূপা সান্যাল হিসেবেই লোকে চিনুক, এবং আমার যা ভালো মন্দ আমি যেটা সোসাইটিকে দিতে পারছি বা দিতে চাই বা দিতে দায়বদ্ধ, তার অনেস্টিটার প্রতি আমার যে সত্যি কথা বলে দায়বদ্ধতা, সেটার জন্য মানুষ আমাকে চিনুক। মানে আলাদা করে আমি ফিল্ম ডিরেক্টর, আমি কারোর মা, আমি কারোর মেয়ে, আমি লেখক, আমি এই বিচ্ছিন্ন পরিচয়টাতে আমি খুব কমফোর্টেবল নই। আমি সব মিলিয়ে একটা মানুষ। এই আমি যখন তোমার সঙ্গে কথা বলছি তখন আমার মাথার ভেতরে গানও আছে, কবিতাও আছে, রাগও আছে, হ্যাঁ, আবার অসম্ভব ভালোবাসাও রয়েছে। সবটা মিলিয়েই আমি আমার এই পরিচয়টাতেই খুশি। আচ্ছা, আমার এবার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে, যে একটা ফ্লোরে তুমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যখন কাজ করছো, অ্যাজ এ পরিচালক, মহিলা পরিচালক, আমি এই কথাটা যদি সচেতনভাবে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা অনেক সময় শুনে থাকি যে সিনেমার দুনিয়ায় অনেক সমস্যা থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। সেটা অভিনয় জগতেও হতে পারে, যারা অভিনেত্রী হতে চাইছে তাদের জন্য হতে পারে, বা যারা অন্যান্যভাবে টেকনিশিয়ালি যারা অন্যান্য কাজ করতে চায় তাদের ক্ষেত্রেও হতে পারে। সেই জায়গাটা তুমি একটু কি বলবে, যে কখনো তোমার নিজে কখনো ফেস করতে হয়েছে কোনো সমস্যা, বা তুমি যে কাজ করছো মানে সেরকম কি দেখো কোনো সমস্যা হয়? আমি একটা ইন্টারেস্টিং কথা বলি। আমি হায়ার সেকেন্ডারি যখন পড়ি, তখন হায়ার সেকেন্ডারি কলেজে পড়া হতো, আমি সেখান থেকে শুরু করি, 2 মিনিটের মধ্যে বলে দেবো। তো সেই সময় আমাদের সায়েন্স স্ট্রিম ছিল, আমাদের 184 জন ছাত্রছাত্রী ছিল, তার মধ্যে আমরা 8 জন ছিলাম মেয়ে। হ্যাঁ, মানে অতজন ছেলে মেয়েদের ভেতরে আমার কোনো অসুবিধা হতো না, যেহেতু আরও স্ট্রিমে আরও অনেক মেয়েরাও ছিল। এটা স্কটিশ চার্চ কলেজের কথা বলছি। এরপর আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি পড়তে গেলাম। আমরা 2টি মেয়ে, 84 জন ছেলে, কোনো মানে রেশিওতেই আসে না, বুঝতে পেরেছো তো? তো সেই জায়গাতে মানে অনেক ছেলে, তার ভেতরে আমি একা মেয়ে, এইভাবে কাজ করতে করতে, বা দেখো তাতে কি প্রতিবন্ধকতা ছিল না, একটা টয়লেট নেই, আমাদের নিজেদের মেয়েদের কোনো কমন রুম নেই, একটা হস্টেল পর্যন্ত ছিল না। সেই জায়গায় লড়ে মেয়েদের জন্য হস্টেল করলাম। আজকে ভাবো কত ভেটেরিনারি, মানে অনেক মেয়েরা ভেটেরিনারিয়ান হয়েছে, মানে থ্যাঙ্কস টু আমাদের সেই লড়াই। তো এখন সেইগুলো হতে হতে আমি যখন এই ফিল্মের জগতে আমি যখন 97 সালে কাজ করতে এলাম, 97-98, তখন কিন্তু আমাদের সামনে মহিলা ডিরেক্টর হিসেবে অপর্ণা সেন ছাড়া আর কেউ ছিলেন না, এবং সেই সময় এটা ছিল পুরোটাই পুরুষের জগৎ। আজকে 2017 সালে তুমি দেখো সমস্ত জায়গায়, মানে একটা কোনো ডিপার্টমেন্টে যে ডিপার্টমেন্টটা মানে সোললি ছেলেদের জন্য রয়েছে, সব ডিপার্টমেন্টে এখন মেয়েরা কাজ করে। সেটা আমরা ওইভাবে শুরু করেছিলাম বলেই। এবং দেখো বাধা সব দিক থেকেই আসে, হবেই। সেটা শুধুমাত্র ফিল্ম বলে নয়, যে মেয়েটি পড়াশুনো করতে আসছে, যে মেয়েটা আইটিতে কাজ করছে, যে মেয়েটা ধরো একটা জায়গায় রিসেপশনিস্ট হিসেবে চাকরি করছে, কিংবা ধরো যে মেয়েটা দোকানে জিনিস কিনতে যাচ্ছে, সেও ছেড়ে দাও, বাড়িতে যে মেয়েটা রান্না বান্না করে নিজের ঘর সংসারকে ভালো করে রাখার চেষ্টা করছে, তাদের প্রতিবন্ধকতা নেই। আমার প্রতিবন্ধকতাগুলো ওরকমই ছিল, আলাদা করে কিছু স্পেশাল ধরনের, যে আমি এই কাজটা করতে এসেছি বলে যে আমাকে মেয়ে বলে বিশেষ করে একটা মানে বাধা পেতে হয়েছে বা অপমানিত হতে হয়েছে, নো, সেটা না। হ্যাঁ, এমন কিছু কিছু জায়গা হয়েছে, যেমন এরকম শুনেছি যে তখন একটা গল্প নিয়ে এগোচ্ছিলাম, এটা অনেকদিন আগের কথা বলছি, তখন একজন বলেছিলেন যে একটা সিরিয়াল হবে, তখন এতগুলো চ্যানেল ছিল না। তো সব শুনলেন সব কিছু ঠিক আছে, আমি বসে আছি, হ্যাঁ, এবং আমার বন্ধু বান্ধবরা যারা সিনিয়র তারা কথা বলছেন, আমি তো পিছনে বসে আছি। তো সব শোনার পর তিনি বললেন, না মেয়ে ছেলে ডিরেক্টর হলে আমি পয়সা দেবো না। হ্যাঁ, এইটা আমার মনে আছে। যাই হোক, পরবর্তীকালে তিনি তারা কি করেছিলেন আমি জানি না, কিন্তু এইটা ছিল আসলে এই ব্লকটা। তো যারা ব্লক আনছেন তাদের, আমাদের ভেতরে তো কোনো ব্লক নেই, আমরা তো কাজ করতে চাইছি, আমরা তো মিশতে চাইছি, আমরা তো দিতে চাইছি, কিন্তু মেয়ে বলে এরা পারবে না, এদের ছেলে মেয়ে ঘর সংসারের প্রতি পিছুটান থাকে, এই জন্য এদেরকে কাজ দেওয়া মুশকিল, মুক্ত। কিন্তু সারা পৃথিবী আজকে বুঝে গেছে এবং মেনে নিয়েছে মেয়েদের উপরেই ভরসা করা যায়। আমি আরেকটা জায়গায় একটু বলি, এই জায়গাটাই যে যারা ধরো আমি অভিনেত্রীর কথা যদি বলি, যে অনেক
মেয়েরাই চায় যে তারা অভিনেত্রী হবে, কিন্তু তাদের হয়তো বাড়ির থেকে এই ব্যাপারটা থাকে যে তাদের এই ধারণা যে এই প্রফেশনটা সেইভাবে সেফ নয়, বা একটা ইনসিকিউরিটি তারা ফিল করে। এইটা তুমি কি বলবে, এটা কি ঠিক? হ্যাঁ, এটা ঠিক, এটা ভীষণভাবেই ঠিক। এটা শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বলে নয়, এটা ওপেন সিক্রেটের মতন সারা পৃথিবীতেই এটা আছে। কেন দেখো, তার কারণ হচ্ছে যে ফিল্মে 100 জন টেকনিশিয়ান কাজ করে, আর্টিস্ট টেকনিশিয়ান মিলিয়ে ধরো 500 জন কাজ করে কি 1000 জন কাজ করে, কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাই কজনকে? 2 জন 3 জন 4 জনকে, মানে মেইন যাদের উপরে ছবিটা ইয়ে করা হচ্ছে, পোস্টারে তাদের দেখতে পাই। তাদেরকে সমস্ত জায়গাতে তারাই ফোকাসড হন, এবং তারা যেহেতু ফোকাসড হন, অনেক সময় ওই পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমির মতন তাদেরও একটা ধারণা হয় তারাই হচ্ছে সব কিছু, এবং ওই জায়গাটার জন্যে তাদের একটা ফেস ভ্যালু থাকে, তাদের একটা সেল ভ্যালু থাকে, এবং যে কারণে ছবিতে কে কে আছে, ছবিতে কে ক্যামেরাম্যান, ছবিটা কার গল্প, ছবিটা কে মিউজিক ডিরেক্টর, সেগুলো জানার আগেও জানতে চায় যে কাদের মুখ দেখা যাবে। এইটা হচ্ছে একটা ট্রেন্ড, দীর্ঘদিন ধরে এইটাই চলে আসছে, এবং যে কারণে এটা সেলেবল বলে এই জায়গাটাতে পৌঁছানোর জন্যে, কারণ ওই জায়গাটাতে পৌঁছতে পারলে মানুষ, মানে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই তাদের ধরে না ওই যেটা বলে না চাকরি বাকরি পাগড়ি মাকড়ি সব পাবে, ওরা হচ্ছে সবটাই পাবে। সেই সুযোগটা পাবার জন্যে, যেমন ধরো মানুষ নানা প্রলোভনে পা দেয়, এটাও ধরো একটা প্রলোভনের মতনই, এবং সেইটা যেন তেন প্রকারণে পাওয়ার জন্যে অনেকেই থাকে, মানে যে কোনো দাম দিতে রাজি আছি। সেইটা মানে ওই গ্ল্যামারের আগ্রহটাই। তার মানে আমি কাউকে ছোট না করে এটাও বলতে পারি যে অজস্র ছেলে এবং মেয়ে আছে যারা কোনো রকম কম্প্রোমাইজ না করে ভালো কাজের জন্য, ভালো কাজ ভালোবেসে তারা কাজ করতে আসেন এবং কাজ করে গেছেন। তুমি মানে এটা দেখো যে সত্যজিৎ রায় যেসব ছবিগুলো করেছেন সবগুলোই প্রায় ক্লাসিক, এবং বহু তিনি নতুন ছেলে মেয়েদের ইন্ট্রোডিউস করেছেন। তো এই ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে তখন মারামারির ব্যাপারটা ছিল না, মানে সত্যজিৎ রায় ছবিতে অভিনয় করার জন্য যে কেউ সেই সময় মানে একেবারে হেদিয়ে মরছে, কিন্তু উনি ঠিক খুঁজে খুঁজে বার করতেন যে কাকে ওই কাজটা দেওয়া যেতে পারে। শর্মিলা ঠাকুর থেকে শুরু করে জয়া ভাদুরী পর্যন্ত তুমি দেখো, সৌমিত্র চট্টোপাধ্যায়, তার হাতেই জন্ম। কামু মুখার্জি ওই রকম দুর্ধর্ষ একজন অভিনেতা, তার হাত থেকেই তো আমরা পেয়েছি। মানে বললে তুলে 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 মানে দেখানো যেতে পারে, কিন্তু মানে গ্ল্যামার ওয়ার্ল্ডের যে হাতছানি সেটা এমনই একটা মানে কি বলবো চোখ ধাঁধানো, সেখানে যাওয়ার জন্য অনেকেই মনে করেন যে ওই জায়গাটাতে যেতে পারলে বোধহয় আমার মোক্ষ লাভ হবে, এবং সেইটার জন্য এই ধরনের ব্যাপার থাকে, এবং সেইটার সুযোগ বহু ভুলভাল মানুষও নেয়। মানে একদম পুরো মানে চোরা গলিতে ঢুকিয়ে নিয়ে গিয়ে একেবারে অন্ধকূপে ফেলে দেবে। মানে যেভাবে নারী পাচার হয় কাজের নাম করে সেও তো এই ধরনের একটা ব্যাপার, সেই রকম ভাবে যারা একদম নতুন কাজ করবে তাদের জন্য তুমি কি বলবে? প্রথম কথা হচ্ছে একদম নতুন যারা কাজ করবেন কি সঙ্গীতের জগতে, আমি সঙ্গীতটাও এখানে ইনক্লুড করছি কারণ একই দোষে দুষ্ট এই জায়গাটাও, সেখানটাতে আমার মনে হয় পুরো মিডিয়ার যে ফিল্ডটা রয়েছে প্রতিটা ফিল্ডের তো রয়েছে, মিডিয়া ফিল্ডে যেন বিশেষ করে মানুষের একটা নজর, যে বিশেষ করে বলা যে এই প্রফেশনে সবটাই যেন খারাপ এবং মেয়েদের জন্য একেবারেই ইনসিকিউর। আবার উল্টো দিক থেকে এই প্রফেশনে মানে আসার জন্য বোধহয় যে কোনো হ্যাঁ শর্টকাট বোধহয় আছে। সেখানে আমার একটা জিনিস বলার আছে, মানে আমার যারা আসছেন, যে নিজের প্রতিভার উপর ভরসা রাখো, নিজের যে ট্যালেন্ট, নিজের যে মেধা এবং নিজের যে প্রচেষ্টা, সেই জায়গাটার উপর ভরসা রাখো। নিশ্চয়ই তুমি সেই তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে, হয়তো একটু দেরি হবে, কারণ আমাদের এখানে আর একটা 4th বা 5th ফ্যাক্টর আছে যেটাকে লাক বলে। আমি এখনও সেটা সত্যি সত্যি বুঝতে পারিনি, যে ধরো যেমন আমি এখন আসার সময় হঠাৎ করে অমুকের সঙ্গে যে দেখা হয়ে যাবে, এটা আগে থেকে নির্ধারিত ছিল না, বা ছিল আমি জানতাম না। সেই রকমভাবে আরও একটা কিছু ফ্যাক্টর আছে, কিন্তু ওই ফ্যাক্টরটা বাদ দিলে বাকিটা যেটা হচ্ছে নিজের পরিশ্রম, নিজের চেষ্টা, এবং মানে লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয় যে কোনো সাকসেস জায়গায় পৌঁছানোর জন্য, কিন্তু তোমার নিজের যে ন্যায় এবং আদর্শ বোধ সেইটাকে বিসর্জন দিয়ে নিশ্চয়ই নয়। বেশ, আর শতরূপাদি আমাদের গল্প আজকে এখানেই থামতে হচ্ছে ঘড়ির কাটার জন্য, কারণ ইচ্ছে ছিল আরও একটু গল্প করার। নিশ্চয়ই আবারও আমাদের সঙ্গে আবারও তোমার আড্ডা হবে, এই আশা রাখছি। আর আপনাদের কেমন লাগলো শতরূপাদির কথা জানান ফোন করুন 24146060 এই নাম্বারে, মেল করুন radiojeu@gmail.com, ফেসবুকে আসুন www.facebook.com/radiojeu। আর যেতে যেতে শতরূপাদি তোমার থেকে একটা গান শুনবো। এই সর্বনাশ, গান না আচ্ছা তুমি যেটা শোনো। গান না, আমি বরং একটা কবিতাই পড়ে শুনে। একটি বানরের মৃত্যু বা হত্যা। হাত জোর করে দয়া চেয়েছিলি তুই,
মানুষের কাছে চেয়েছিলি মানবতা, ওরা যে মানুষ সেটাই তো ভুলে গেছে, মগজে শুধুই পুষেছে নিষ্ঠুরতা। খিদের জ্বালায় ফল পেড়েছিলি দুটো, ধরা পড়ে গেলি মানুষগুলোর হাতে, দল বেঁধে ওরা কি মার মারল তোকে, দড়ি দিয়ে বেঁধে রাখলো খুঁটির সাথে। কেউ তো এলো না কোনো প্রতিবাদ নিয়ে, কেউ তো ওদের দিল না একটু বাধা, কাঠকুটো জেলে জ্যান্ত পোড়ালো তোকে, হয়তো এরাই সমাজের আজ মাথা। আমি অসহায় ক্রোধে ভাষা খুঁজে ফিরি, মানুষ হিসেবে লজ্জায় মরে যাই। মানুষের চেয়ে অমানুষ কেউ নেই, সবচেয়ে আজ বড় এ সত্যিটাই।